সততার সঙ্গে কাজ করার একটা আলাদাই মজা আছে, জানেন তো। আপনাদের সামনে আমি যেমন বলেছিলাম যে নির্বাচন কমিশন এমন একটা সাংবিধানিক বডি যারা পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস নামক অগণতান্ত্রিক একটা রাজনৈতিক দলের এই সমস্ত ভণ্ডামিকে ফাঁস করার জন্য সত্যি সত্যি একটা অন্তত ভারতবর্ষের বডি তারা নিরপেক্ষভাবে কাজটা করছে, যা থেকে পশ্চিমবঙ্গবাসী মুক্তির স্বপ্নটা দেখতে পারে। কিন্তু আমি এই প্রশ্নটাও আপনাদের সামনে করেছিলাম যে নির্বাচন কমিশনের প্রশংসা করেও যে এখনো পর্যন্ত তারা শুধুমাত্রই বলছে আমরা এই করব, আমরা সেই করব, আমরা হ্যান করব, কিন্তু কোন রকমের পদক্ষেপ তারা নিচ্ছে না। যদিও গণতন্ত্র সংবিধান তাদের সমস্ত রকমের অধিকার, পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের দিয়ে এসেছিল। আর দেখুন, আমি যখন এই খবর করেছিলাম কাকতালীয় তো ডেফিনেটলি, তার দুদিনের মধ্যে নির্বাচন কমিশন একেবারেই মানে সতর্ক বার্তা দেওয়ার পর 7 জন এইআরও কে সাসপেন্ড করে দিল। প্রথমে রবিবার দিন 7 জন এইআরও কে রাজ্য প্রশাসনের কাছে, মুখ্য সচিবের কাছে তাদের সাসপেন্ড করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা সেটা জানানোর জন্য বার্তা দিয়েছিলেন, কিন্তু 24 ঘন্টাও কাটলো না। এই প্রথম নির্বাচন কমিশন একেবারে নিজেরা গিয়ে কিন্তু সাসপেন্ড করে দিলেন ওই 7 জন এইআরও কে। আমি যে তথ্য বলেছিলাম কার্যত তার সঙ্গে মিলে গেল। আর তারপরেও আপনাদের সামনে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নড়ে গিয়েছেন, এবং এতটাই নড়ে গিয়েছেন যে এমন একজন ব্যক্তি মামলা করতে চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ব্যাপারটিকেই বাদ দিয়ে দেওয়া হোক, সেই মামলারও একটা ফল এসেছে, দারুণ একটা ফল এসেছে, সেটাও আপনাদের সামনে ব্যাখ্যা করব আজকের এই পর্বে। শুধু একটাই রিকোয়েস্ট, এই আমাদের গলার ভয়েস যেটা আপনারা বলতে চান, বলতে পারেন না, সেই আপনাদের বলা কথার শব্দ হয়ে যে আমাদের গলাতে ঝরে পড়ে, তার জন্য দয়া করে যদি সাবস্ক্রাইবটা করে দেন, তাহলে আমাদের একটুখানি প্রচার হয়, ইউটিউব আমাদেরকে একটু বেশি হাইলাইট করে। পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গে এইটুকু অন্তত প্রয়োজন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি, আপনাদের সকলকে। আরে কি করছো? আরে এতদিন ধরে কাজ করছো তুমি, ক্যামেরাটা কি হলো? এতদিন ধরে ক্যামেরায় কাজ করছো, এখনো ঠিকঠাক ভাবে? আবার রিটেক নিতে হবে বোধহয়। না না না, রিটেক নেওয়ার প্রয়োজন নেই। আসলে এটা ছিল একটা পার্ট অফ স্ক্রিপ্ট। আজকে খুব সাজানো স্ক্রিপ্ট ছিল এটা। আমার প্ল্যানই ছিল এরকম একটা কাণ্ড করব। তার কারণ হচ্ছে, ঠিক এই রকম কাণ্ড যখন রাজনৈতিক নেতৃত্বরা আপনাদের সঙ্গে করে, তখন আপনারা বুঝতে পারেন কি। আমি গতকাল একটি পর্ব দেখছিলাম, মানে একটি চ্যানেলে প্রথিতযশা সাংবাদিক সুমন দে তিনি একটি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছিলেন। তাতে কোনো আপত্তির কিছু নেই, তিনি নেওয়াটাই কর্তব্য, আমাদেরও বক্তব্য শোনাটাই দরকার। কিন্তু সেখানে যেভাবে বক্তব্যগুলো তিনি নিচ্ছিলেন, আর মুখ্যমন্ত্রীকে গদগদ করে যে ধরনের লুজ আলটপকা বল ফেলছিলেন, ফুলটস বল করছিলেন, আর মুখ্যমন্ত্রী টেনে টেনে ছক্কা মারছিলেন, পশ্চিমবঙ্গবাসীকে এই সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়া হলো। এটা কি আমার ওই নাড়িয়ে দেওয়া স্ক্রিপ্টেরই একটা অঙ্গ? নির্বাচনের আগেই অনুষ্ঠিত হলো। আজকে আপনাদের সামনে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরবো, আপনারাও শেয়ার করতে পারেন। এনিওয়ে, যেটা ছিল সেটা আমারও স্ক্রিপ্ট ছিল আজকে, সেটাই। এনিওয়ে, এই স্ক্রিপ্টগুলো ধরার চেষ্টা করুন। আমরা করলে ধরে ফেলেন, আর রাজনৈতিক নেতৃত্বরা করলে ধরতে পারেন না। তারাও এই এক্স্যাক্টলি, আমরা ভিউ বাড়ানোর জন্য স্ক্রিপ্ট করি, তারা ভোটার বাড়ানোর জন্য এই স্ক্রিপ্টগুলো করছে, আপনারা ধরতে পারছেন না। ধরুন। আচ্ছা, চলে আসি এবার সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে, যেখানে আমি আপনাদের সামনে বলেছি যে নির্বাচন কমিশন একটা, দেখতে পাচ্ছেন রবিবার নির্দেশ পাঠিয়েছিল নবান্নকে, 24 ঘন্টার মধ্যেই রাজ্যের 7 আধিকারিককে খোদ সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। এবং এদের মধ্যে কে কে রয়েছে? দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের 2 এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুন্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শামসেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, ফারাক্কার এইআরও নীতিশ দাস, সুতির এইআরও শেখ মুর্শিদ আলম, পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল কমিশন রবিবার দিন। কিন্তু 24 ঘন্টাও কাটলো না, নিজেরা পদক্ষেপ করলো। অর্থাৎ তারা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন কোথাও গিয়ে যে এইবার তারা কিন্তু অ্যাকশনটা শুরু করবেন। কেন বলছি?
কোথায় বিপদ সবটা ব্যাখ্যা করব, তার আগে বিরোধী দলনেতা কি বললেন শোনাবো। সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন এবং এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়। সেটা তো সেকেন্ড পার্ট, ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে, কিন্তু প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে, এবং যে ইয়ারোরা 7 জন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এফিডেভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে, আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। এই প্রথম নির্বাচন কমিশন, যেটা আমরা দাবি করছিলাম যে আপনারা অনেক দিন, অগস্ট মাসের প্রথম সেই চার্জ মনে রয়েছে আপনাদের, 2 জন এইআরও, 2 জন ইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে, তারা কিন্তু এরা নয়। সেটা আবার মঙ্গলবার, অর্থাৎ আজকে ডেট রয়েছে, মুখ্য সচিবকে তাদেরকে বলা রয়েছে এদের বিরুদ্ধে এফআইআর করতে। সেটা না করলেও নির্বাচন কমিশন কিন্তু এবার হয়তো স্বতঃপ্রণোদিত সেই কাজটাও করবে, হয়তো যখন খবর শুনছেন তখন হয়তো হয়ে গেছে, কিংবা তারা করবেন। অর্থাৎ নির্বাচন কমিশন, যেটা আমরা বলছিলাম যে পশ্চিমবঙ্গে ওই রকম আপনি এক্সপেক্ট করলে হবে না যে আপনি চাইবেন আপনার কথা শুনে রাজ্য সরকার করে দেবে। যদি তাই করতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে চলে যেতে পারতেন না সুপ্রিম কোর্টে। তো যাই হোক, এইখানে একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে আমি হাইলাইট করব। দেখুন, এই যে সাসপেন্ড করা হলো, যেহেতু এখনো পর্যন্ত মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়নি, তাই যারা সাসপেন্ড করলেন তাদের সাসপেনশন তোলার জন্য রাজ্য সরকার আবেদন করতে পারেন, সেটা কমিশন বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন। কিন্তু মাথায় রাখবেন, মডেল কোড অফ কন্ডাক্টটা চালু হয়ে গেলে না, নির্বাচন কমিশন যদি এদেরকে সাসপেন্ড করে, সেটা রাজ্য সরকার আর আবেদনও করতে পারবে না এবং রাজ্য সরকারের কথার ভিত্তিতে এদের সাসপেনশন আর উঠবে না। অর্থাৎ কিছুদিন পরে মডেল কোড অফ কন্ডাক্টটা শুরু হয়ে গেলে এই যারা আজকেও তাবেদারি করে যাচ্ছেন, এই 7 জন সাসপেন্ডের মতো যারা আজও তাবেদারি করে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, তাদের জন্য কিন্তু একটা অশনি সংকেত। এই পয়েন্টটাও অবশ্য তুলে ধরলেন, আমি দেখলাম, সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী। কি বলেছেন তিনি, এই জায়গায় শোনাবো। 6 জন না 7 জনকে শোকজ করা হয়েছে। তা ভাগ্য ভালো যে এখন শোকজ হচ্ছে। যখনই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে, তখন যদি নির্বাচন কমিশন সাসপেন্ড করে, নিয়মটা পড়ে নিতে বলবেন। ওই সাসপেনশন রাজ্য সরকার ওঠাতে পারে না, নির্বাচন কমিশনই সেই সাসপেনশন ওঠাতে পারে। অতএব যারা ভাবছেন, আশায় আছেন যে মমতা ব্যানার্জি ক্ষমতায় ফিরে এসে সাসপেনশন তুলে নেবেন, তাদের কিন্তু সেই সময় বিপদ আছে। সেই সময় যদি সাসপেনশন হয়, মমতা তো ফিরবেও না, উঠবেও না, সেটা আলাদা বিষয়। আমি তর্কের খাতিরে যদি ধরে নি ফিরেও আসে, তাও সাসপেনশন উঠবে না, নির্বাচন কমিশন যতক্ষণ না ওঠাবে। শুনলেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন কিনা জানি না, নির্বাচন কমিশন কিন্তু যেটা করার, আপনারা কি চান যে নির্বাচন কমিশন মানে হাত খুলে খেলুক, চান কি চান না? পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকে বাঁচানোর জন্য যতক্ষণ না এই ধরনের পদক্ষেপ নেবেন, ততক্ষণ বাকি আধিকারিক না তারা সতর্ক হবে না। তারা ভাবছে ওই নির্বাচন কমিশন বলছে আজ করব কাল করব, কিছু করছে না। এই পদক্ষেপ নেওয়ার পর দেখবেন না, ভয়টা সঞ্চারিত হবে। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আর কেউ কিন্তু অসৎ কাজ করতে পারবে না, অগণতান্ত্রিক কাজ করতে পারবে না নিজেদের পরিবারদের দিকে তাকিয়ে। এইখানে আমি আপনাদের সামনে আরো একটি অংশ দেখাবো। বাংলায় লজিক্যাল, আমি পরে আসছি, আমার নাটকের অংশে পরে আসছি। গতকাল রাত্রির আমার ব্যক্তিগত কয়েকটা মতামত আপনাদের সামনে পর্বের শেষে রাখবো। এবার দেখুন, বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মামলা কি বলল সুপ্রিম কোর্ট। আপনারা জানেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছেন, রাজ্য সরকার যে মামলা করেছে, এই মামলাগুলো একসঙ্গে শোনা হচ্ছে। সেই মামলাগুলো নিয়ে অবজারভার নিয়ে কথা বলেছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কিছু প্রশ্ন তোলা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে
যে একজন ব্যক্তির 100 জন সন্তান, কোথাও 300 জন সন্তান, এইগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আসবে না? হ্যাঁ, নামের বানান ভুল, বিয়ে হয়ে গেলে টাইটেলের মিসম্যাচ, এই জন্য অবজারভার বলা হয়েছে, এই জন্য গ্রুপ বি লেভেলের অবজারভার যারা বাংলা বোঝেন তাদেরকে নিয়ে আসতে, যাতে করে এই সমস্ত হয়রানিগুলো থেকে রক্ষা করা যায়। কিন্তু মানে একজন বাবার 100টা সন্তান, এটাকেও লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বাদ দিয়ে দিতে হবে, এইটাই ছিল আদতে ছক। এবং সেই কারণে একজন ব্যক্তি, সেই ব্যক্তি আমি জানি নাকি, কিন্তু আপনারা গেস করতে পারবেন যে এই ব্যক্তি কেন গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। তিনি নিজের ইচ্ছায় গিয়েছিলেন নাকি কোনো রাজনৈতিক দল তাকে পাঠিয়েছিল? এই ব্যক্তির নাম আমি বলছি, এই ব্যক্তির নাম হচ্ছে ফারহাদ নওয়াজ, মোহাম্মদ জিম ফারহাদ নওয়াজ। তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন, তিনিও লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নোটিশ পেয়েছিলেন এবং তিনি গিয়ে বলেছিলেন যে আমি নোটিশ পেয়েছি এরকম। তো তার মোটামুটি বক্তব্য ছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্যাটাগরির বৈধতাটাকেই তিনি চ্যালেঞ্জ করেছিলেন এবং বলেছিলেন যে হুজুর এটাকে বাতিল করে দিন। বুঝতে পারছেন এটা কার কথা? আমি জানি না এই ব্যক্তিকে, কিন্তু এটা কার কথা, কোন রাজনৈতিক দলের কথা বুঝতে পারছেন। এবং এই মামলাটি ছিল সেই একই প্রধান বিচারপতির বেঞ্চে, জয়মাল্য বাগচি প্রধান বিচারপতি এবং বিপুল এম পাঞ্চালির বেঞ্চে ছিল। তারা পরিষ্কারভাবে এই মামলাটিকে খারিজ করে দিয়ে বলেছে যে তুমি কি চাও যে তোমার বাবা মাকে তার ভেরিফিকেশন এগুলো সুপ্রিম কোর্ট করবে? তোমার কোনো বক্তব্য থাকলে তুমি গিয়ে নির্বাচন কমিশনকে বলো। সুপ্রিম কোর্টে এইগুলো বলার জায়গা নয় বলে মামলাটিকে খারিজ করে দিয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কোথাও না কোথাও গিয়ে কিন্তু চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, মানে বন্ধ করার একটা আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু সেটা করে উঠতে পারছেন না। এইখানে আমি আপনাদের সামনে ওই নাটকের অংশে যাওয়ার আগে আরো একটি বক্তব্য বলার আশা করি আমাকে একটা সুযোগ দেবেন। দেখুন, দেখতে পাচ্ছেন যে লাইনে কিভাবে ওই মানে বেকার ভাতার লাইনে কিভাবে ভিড় হচ্ছে। পিএইচডি থেকে ডাক্তাররাও নাকি লাইন দিচ্ছেন বলে অন্তত বিভিন্ন মিডিয়াতে আমি রিপোর্টে পড়লাম। পশ্চিমবঙ্গের বেকারদের বেহাল দশার এই চিত্রটা, এটা শাসক দল একটা সাফল্য বলছে যে অনেক ছাত্ররা যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে যে তারা বুঝেও বুঝছে না নাকি মানুষকে বোকা ভাবে বলেই তারা এই ধরনের বক্তব্য বলছে যে এত মানুষ আমাদের উপর বিশ্বাস রাখছে। আরে এত মানুষের রুজি রুটির ব্যবস্থা তোমরা করোনি, সেইটা তারা বলছে না। এইখানে সুকান্ত মজুমদার একটা অদ্ভুত কথা বললেন। সুকান্ত মজুমদার বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই একটু হাসি পাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই ভাতা পাওয়ার যোগ্য, তার কারণ নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী তিনি কোনো চাকরি করেন না, তার নাকি কোনো বাড়িও নেই। তো এই ভাতা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো পাওয়ার কথা, তিনি কি ফর্ম ফিল আপ করেছেন? আমি জানি না এর উত্তর কি হবে, কিন্তু সুকান্ত মজুমদার এক্স্যাক্টলি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা অন্তত আপনাদের শোনাতে পারি, শুনুন। সেটা হচ্ছে আমরা এই লাইনে সাধারণ মানুষ, সাধারণ ঘরে বেকারদেরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তৃণমূলের বেকাররা কেন যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় উল্লেখ করেছেন তার কোনো বাড়ি নেই, নির্বাচনী হলফনামায় সেখানে সত্যিই লিখতে হয় নিশ্চয়ই। তার কোনো গাড়ি নেই নিজস্ব, চাকরিও করেন না, তার বয়স 40-এর মধ্যে, 18-র বেশি। তো সবার আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইনে দাঁড়ানো উচিত 1,500 টাকা নেওয়ার জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেই ভাতার জন্য আবেদন করছেন না, প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,500 টাকা নিন, নিয়ে শপথও নিন যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা রাজনৈতিকভাবে। শুনলেন, এই ছিল আজকের মূল অংশ। এবার আসি ওই পর্বের মধ্যে নাটকের এই অংশটাতে। দেখুন, রাজনীতিটা কমপ্লিটলি এখন নাটকে পর্যবসিত হয়েছে, কমপ্লিটলি নাটকে। দেখেছেন আপনারা ওই ওয়াশিং মেশিন এনে কেজরিওয়াল করেছিলেন, কালো ঢোকাচ্ছেন সাদা হয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নকল করেছিলেন, বা পুরোটাই একেবারে একটা নাটকের অংশ। দেখবেন বিভিন্ন রকমের ওই র্যাম্পে হেঁটে ওই ভূত হাঁটছে, দেখুন এই 3জন ভূত, এইরকম পুরোটাই নাটকের একটা অংশ। মানে প্রচার না, এখন কিন্তু নাটক হয়ে গেছে, নাটক যাত্রাপালা এই ধরনের একটা হয়ে গেছে। কিংবা স্ট্রিং অপারেশনের মাধ্যমে, যে ধরুন সন্দেশখালীর অত বড় ঘটনা, কে একটা কি ভিডিও ফুটেজ দিয়ে দিল, তার কোনো অস্তিত্ব আর যে বিজেপির কে একটা নাকি কি বললো, তার কোনো অস্তিত্বও নেই। আর তাকে নিয়ে তার বিরুদ্ধে এফআইআরও নেই, তার বিরুদ্ধে কোনো আইনত প্রক্রিয়াও নেই, সব উঠে গেল। মানে এই যে
নাটকগুলো মানুষকে খাইয়ে দিয়ে একটা বড় বড় ঘটনা চাপা দেওয়ার মতো, কিংবা রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে যখন শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, হঠাৎ করে একটি মেয়ে উদয় হলেন তার বিরুদ্ধে এত বড় যৌন হেনস্থা নাকি রাজ্যপাল করেছিলেন, তারপর রাজ্য কেন ওই মহিলাকে সাপোর্ট দিলেন না, কেন ওই মহিলার পাশে দাঁড়িয়ে শেষ পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে গিয়ে লড়াইটা করলেন না, সেটা এরকম মানে বুঝতে পারছেন তো, সবগুলোই ধোঁয়াশা হয়ে যায়। সব নির্বাচনের আগে আগে এই ঘটনাগুলো ঘটে। এইখানে আবার দেখুন, নির্বাচন এসে গেলে যেমন ইডি সক্রিয়তা বাড়ে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম বলে, বিশেষ করে এবিপি আনন্দে রাত 8টার সময় বলে না যে পুজোর আসছে মানে ঢাকের আওয়াজ কিংবা শিউলি ফুলের গন্ধ। এখানে আবার পুজো আসছে মানে রাজনৈতিক নেতৃত্বদের বিভিন্ন ছলনার কৌশলেরও প্রয়োজন পড়ে। হঠাৎ করে আপনারাও দেখেছেন, এই ছবিটা দেখাচ্ছি, যে প্রথিতযশা একজন সাংবাদিক, এখানে আমার কোনো সন্দেহ নেই, আমার এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে দেখা যে সমস্ত সঞ্চালকরা রয়েছেন, সুমনদের শত যোজন এগিয়ে, তাকে তার প্রতিভাকে তাকে সম্মান জানিয়ে আমি ডেফিনেটলি তার সমালোচনা করবো এই জায়গায়। দেখুন, তিনি গেছেন, তিনি প্রথমেই বলে দিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীর নিতে আসেননি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেত্রীর বক্তব্য নিতে এসেছেন, সব ঠিক রয়েছে। কিন্তু অনর্গল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে গেলেন, একটা কাউন্টার করলেন না একজন সাংবাদিক হিসাবে। এনাকে প্রথিতযশা বলে যে প্রথম যে মাঝে মাঝে ভাবি যে এটা বললাম, সেটা কি শুধুমাত্র স্টুডিও এবং বিরোধী দলের জন্যই, কিন্তু দলের জন্যই কি সেটা সীমাবদ্ধ? অর্থাৎ যদি শুভেন্দু অধিকারীর ইন্টারভিউ নেন, যদি সুজন চক্রবর্তীর ইন্টারভিউ নেন, তাহলে দেখবেন কোয়েশ্চেন গুলো, এমনকি বিমান বন্দ্যোপাধ্যায়, কি যেন বিমান এমনকি বিমান বোসেরও যেদিন ইন্টারভিউ নিয়েছিলেন, সেদিনও অনেক অপ্রিয় প্রশ্ন তাকে করতে আমি শুনেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার মতো কেমন যেন তিনি মানে ওই কোথাও গিয়ে মানে তথাকথিত যে শিরদাঁড়ার আমরা কথা বলি, আমরা যে সমস্ত শিরদাঁড়া ডাক্তাররা গিয়ে প্রতীকী দিয়েছিলেন, সেই শিরদাঁড়াটার যেন কোথাও গিয়ে বারবার অভাব হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো বললেন, এত বোরিং লাগছিল, আমি তাও টেনে টুনে দেখছিলাম 9টা 5 পর্যন্ত, তারপরে আর দেখতে পারিনি। বাকি অংশটা কতটা হয়েছে আমি জানি না, আমি যতটা দেখেছি তার মধ্যে কয়েকটা জায়গায় আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি মায়ের বা কার সোনার মোটরের মালাটা বিক্রি করে কলেজে ভর্তি হয়েছেন। এটি একটি তা দেখে সুমন বাবু তো একেবারে গলে পড়ছিলেন, যেন যে কত অভাব, এটা দেখে গলে পড়ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি বললেন যে তিনি বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন না। বিশ্বাস করুন, আমি অবাক হয়ে গেছি। এবং বললেন তিনি যে বুলেট প্রুফ গাড়িটা তার ছিল, সেটা নাকি বুদ্ধদেব বাবুকে তিনি দিয়ে দিয়েছেন। আমি অবাক হয়ে গেলাম। প্রথমত, তার বুলেট প্রুফ গাড়িটা তিনি বুদ্ধবাবুকে কেন দেবেন? আর বুদ্ধবাবু ওরকম মানুষই নয় যে তার বুলেট প্রুফ গাড়িটা বুদ্ধবাবু চড়বেন। যদি সেটা সরকারি গাড়ি অ্যালটমেন্ট হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু বুদ্ধবাবু যে ধরনের গাড়ি চাপতেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের গাড়ি চাপেন না। এই ধরনের কোয়েশ্চেনের কোনো কাউন্টার কোয়েশ্চেন করলেন না সুমনবাবু, একটা কাউন্টার কোয়েশ্চেন করলেন না। অথচ তিনি কিন্তু মানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এনসাইক্লোপিডিয়া কিন্তু সুমনবাবু, প্রচুর তথ্য ধরেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক জায়গায় বললেন যে আমি একেবারেই প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমি 2011 সময় বলেছিলাম বদলা নয় বদল চাই, এবং তারপরে আমি নজরুল গীত এবং রবীন্দ্রনাথের সঙ্গীত বাজিয়েছি। একটা প্রশ্ন করলেন না যে 2021-এ এইরকম নির্মম অত্যাচার, এত বিজেপি সিপিএম কর্মীদের ঘরছাড়া, খুন, লাশের ওপর রাজনীতি, শুধু হাসি মুখে মলিন মানে একেবারে কি সুন্দরভাবে আলাপচারিতার মধ্যে দিয়ে চা খেতে খেতে করলেন, যেন কোন রকম বাংলার মধ্যে কিছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেন প্রোটেক্ট করে রেখে দিয়েছেন, ঠিক যেমন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন, তেমনটাই যেন একজন সাংবাদিক হিসাবে সেটা মেনে নিয়ে তিনি সেখানে গিয়েছেন সাংবাদিকতা করতে। দেখুন, যদি মনে করতেন তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে তাকে অপ্রিয় প্রশ্নগুলো তিনি করতে পারবেন না, তাহলে এই অনুষ্ঠানটা তিনি করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হয়ে যাওয়ার পর। তা না হলে তার এই সঞ্চালনটা না কোথাও গিয়ে সুমন বাবুকে আমরা যে জায়গায় চিনি, সুমন বাবুকে যতটা আমরা দেখি যে বিরোধীদের একদম কিভাবে দেখেন তো সঞ্চালনা করতে, বিরোধীদের তো মানে কাপড় কেচে দেন। তো এই কাপড় কেচে দেওয়ার কাজটা মানে আমি রাজনৈতিক ভাবে বলছি, মাফ করবেন, এটা কোনো ভাবে নয়, যে এই যে মানে তাদেরকে কি বলবো উন্মোচিত করে দেওয়ার কাজটা, তাদের সমস্ত কিছু একেবারে জনসমক্ষে এনে দেওয়ার কাজটা,
তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বারবার গেলেই দেখি কোথাও গিয়ে একটুখানি মানে কেমন যেন একটা কিরকম একটা, এটা বড় অবাক লাগে, বড় অবাক লাগে। তার মতো একজন সাংবাদিক, আমাদের তো সব থেকে বড় সঞ্চালক তিনি, তিনি যদি এইরকম গুটিয়ে যাওয়ার কাজটা করে দেন, দেখবেন আমি শিওর ইনি হয়তো এই পর্বগুলো আগামী দিনে করবেন। আমি জানি না শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে তিনি করবেন কিনা, যদি করেন আমি আপনাদের সামনে বলে রাখি সেই দিন দেখবেন ওই কত বাছা বাছা, মানে আমার একটা ব্যক্তিগত মতামত, ভুল হতে পারি আমি, দেখবেন কিংবা সুজন চক্রবর্তীর সঙ্গে করতে পারেন, জানি না করবেন কিনা, বা এটাই শেষ হয়ে গেল কিনা, কারণ এটাই উদ্দেশ্য ছিল, হয়তো এটাই শেষ হয়ে গেল কিনা। তো সেখানে দেখবেন কত তীক্ষ্ণ প্রশ্নবান প্রশ্নের কাউন্টার প্রশ্ন, তারও প্রশ্ন গিয়ে একেবারে জালে জড়িয়ে দিতে পারবেন তিনি, তার কারণ তার কাছে সেই এবিলিটি রয়েছে, তার কাছে সেই তথ্য রয়েছে। তিনি অসাধারণ দক্ষতার একজন বাংলা রাজনীতির এনসাইক্লোপিডিয়া তিনি একজন, তাকে সমস্ত রকমের আমি সম্মান করি। শুধু একটা জায়গায় বারবার আমি দেখি তিনি কোনো একটা কারণে তিনি বারবার নিজের শোতে বলেন এই রাজ্য প্রশাসনের জন্যই তিনি প্রচুর নাকি নোটিশ পান, তাকে রাত বিরেতে নোটিশ এসে পুলিশ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে বারবার টিভির সঞ্চালনা থেকে তিনি বলেন। অথচ কেমন যেন যার নির্দেশে এরকম হয় বলে তিনি বারবার বিভিন্ন বলেন পুলিশ মন্ত্রীকে, হ্যানকে, এসবকে ইঙ্গিত ফিঙ্গিত দেন। তো সেখানে গিয়ে তার যখন ইন্টারভিউ নেন কোথাও যেন একেবারে একটা মাটির মানুষ হয়ে যান তিনি, যেন মানে ওই কি বলবো, ওই দুধে ভাতে থাকার মতো একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এটাই, এই জন্যই তো বাংলার আজকে এই পরিণতি। বাংলার সব থেকে সেরা সঞ্চালক তিনি যদি তীক্ষ্ণ প্রশ্নবান সামনে গিয়ে করতে না পারেন, তাহলে এই ধরনের সঞ্চালনা থেকে তিনি অন্য কাউকে দায়িত্ব দিতে পারতেন, অন্য জুনিয়রকে দায়িত্ব দিতে পারতেন, তারা অনেকটা সাহস দেখিয়ে এই প্রশ্ন করতে পারতেন বলে আমার মনে হয়। আমি সন্তু পানের মতো ওইরকম অদ্ভুত ভঙ্গিতে প্রশ্ন করার সমর্থক কিছুটা হলেও, পুরোপুরি ওই রকম মমতা ব্যানার্জি আপনার এইটা হয়তো পুরোটা নাও করতে পারি, সম্মানটা আগে, কারণ তিনি মুখ্যমন্ত্রী, সেটুকু করতেই হবে। কিন্তু তা সত্ত্বেও সুমন বাবুর মতো এই একেবারে মানে দুধে ভাতের মতো এই সঞ্চালনাটাকেও হজম করতে পারলাম না, সেই কারণে একটু নাটকটা মধ্যেখানে আমিও করে ফেললাম। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে।